আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে জানব। সেটা হলো ব্যঞ্জনবর্ণের মধ্যে যে 25টি বর্ণ রয়েছে প্রথমের, সেই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় বর্ণ। চলুন তাহলে আমরা জানি যে স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় বর্ণ কাকে বলা হয়। শুরুতে আমরা ব্ল্যাকবোর্ডে লিখে নিয়েছি ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ। এই 25টি বর্ণকে ব্যঞ্জনবর্ণের ভাষায় একে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। কেন? এই 25টি বর্ণ যখন আমরা উচ্চারণ করি, ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বরের ভিতর দিয়ে বেরিয়ে আসতে গিয়ে কোথাও না কোথাও স্পর্শ করে থাকে, এজন্য এগুলোকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। এছাড়াও এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণও বলা হয়ে থাকে। বর্গীয় বর্ণ কেন বলা হয়? এই 25টি বর্ণ লিখলে দেখেন বর্গক্ষেত্রের মতো আকৃতি হয়। ডান দিকে যেমন দেখেন 5টি বর্ণ রয়েছে উপরে টানা লাইনে, তারপরে কি 5টি লাইন রয়েছে, একই দূরত্বে অবস্থান করবে বর্ণগুলা, এজন্য এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। আসুন আমরা এই বর্গীয় বর্ণের যে 25টি বর্ণ রয়েছে এই বর্ণগুলা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখানে ক বর্গ রয়েছে। প্রথমে ক বর্গ বলতে ক, খ, গ, ঘ, ঙ বোঝায়। চ বর্গ বলতে চ এর এই লাইনটাকে বোঝাবে, ট বর্গ বলতে এই লাইনকে বোঝাবে, ত বর্গ বলতে এই লাইনকে বোঝাবে, প বর্গ বলতে এই লাইনকে বোঝাবে। তাহলে ক বর্গের যে বর্ণগুলো রয়েছে এগুলোকে কণ্ঠজাত ধ্বনি বলা হয়, কণ্ঠজাত বর্ণ বলা হয়, কণ্ঠজাত বর্ণ। এরপর রয়েছে কি তালব্যজাত বর্ণ। এরপর রয়েছে কি মূর্ধন্যজাত বর্ণ। এরপর রয়েছে দন্তজাত বর্ণ। সর্বশেষে রয়েছে ওষ্ঠজাত বর্ণ। তাহলে বর্গের যে প্রথম লাইনটা রয়েছে এই প্রথম লাইনকে বলা হচ্ছে কণ্ঠজাত বর্ণ। কণ্ঠজাত বর্ণ কেন বলা হচ্ছে? কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় হলকের গোড়া অর্থাৎ কণ্ঠের গোড়া থেকে উচ্চারণ হয়, জিহ্বার গোড়া তার বরাবর উপরে স্পর্শ করে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে কণ্ঠজাত বর্ণ বলা হয়। যেমন ক, খ, গ, ঘ, উ। এরপরে রয়েছে তালব্যজাত বর্ণ এই জন্য বলা হচ্ছে এই বর্ণগুলো উচ্চারণের সময়, ঠিক আছে, ওপর তালু দুই কিনারারা তার বরাবর ওপর মাড়িতে স্পর্শ করে উচ্চারিত হয়, এই জন্য তালব্যজাত বর্ণ বলা হচ্ছে। যেমন স, স, বর্গীয় জ, ঝ, ইউ। এরপর রয়েছে মূর্ধন্যজাত ধ্বনি বা মূর্ধন্যজাত বর্ণ। মূর্ধা বলতে কে বোঝায়? যে জিহ্বার অগ্রভাগ ওপর তালুর মাঝে স্পর্শ করে উচ্চারিত হয়। কেমন একটু লক্ষ্য করুন, এই আমার বৃদ্ধাঙ্গুলটা ওপর তালু আর তর্জনী আঙ্গুলটা জিহ্বার আগাটা ওপর তালুতে গিয়ে মাঝ বরাবর স্পর্শ করে এভাবে উচ্চারণ হয় ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এরপর রয়েছে দন্তজাত ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার ডগা বা আগা ওপর পাটি দাঁতের পিছনের দিকে আঘাত করে, উচ্চারিত হয়, সেগুলোকে দন্তজাত ধ্বনি বলা হয়। যেমন ত, থ, দ, ধ, ন। সর্বশেষে রয়েছে ওষ্ঠজাত বর্ণ। ওষ্ঠ মানে ঠোঁট। এই বর্ণগুলো উচ্চারণের সময় আমরা দুই ঠোঁট আগে একত্রে করে নেব, তারপরে উচ্চারণ করব। যেমন প, ফ, ব, ভ, ম। এই ছিল যে 25টি বর্ণের বর্গ অনুযায়ী 5টি ভাগ। এই ভাগের কণ্ঠজাত ছিল প্রথমে, তারপর তালব্যজাত ছিল, তারপরে মূর্ধন্যজাত ছিল, তারপর কি দন্তজাত ছিল, এরপর রয়েছে ওষ্ঠজাত। আমরা এই নামগুলো মনে রাখার ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করব। আমরা নিচের দিক থেকে একটু পরিচয় দেব। যেমন সর্বশেষ যে লাইনটা রয়েছে ওষ্ঠজাত বর্ণ, এটা মনে রাখার উপায় হলো যে আমরা যখন কথা বলি তখন কথা বলার সময় আমাদের যে বাক পতঙ্গ প্রথমে চোখে পড়ে সেটা হলো ঠোঁট। প্রথমে ঠোঁট পড়ছে, তাই নিচের দিক থেকে আমরা বলতে পারি নিচের লাইনটা ওষ্ঠজাত। তারপরে কি পড়ছে? যখনই আমরা ঠোঁট ফাঁক করতেছি বা খুলতেছি তখনই আমাদের পড়ছে দাঁত দেখা যাচ্ছে, এই জন্য দন্তজাত। দাঁতের পরে আমরা দেখতে পাবো মূর্ধা মানে জিহ্বার অগ্রভাগ, এই জন্য এগুলোকে বলা হচ্ছে মূর্ধন্যজাত বর্ণ। এরপরে আমরা দেখতে পাবো কি জিহ্বার পরে দেখতে পাবো তালু, ওপরের তালুটা দেখতে পাবো, এই জন্য বলা হচ্ছে এটাকে তালব্যজাত বর্ণ। এরপরে তালুর পরে রয়েছে হলকের গোড়া বা জিহ্বার গোড়া বা কণ্ঠ, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কণ্ঠজাত বর্ণ।
এই নিয়ম অনুযায়ী আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবো। আশা করি আপনারা স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় বর্ণের প্রাথমিক পরিচয় পেয়েছেন। এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব একে একে ধরে ধরে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।